包みます。 এটি জাপানি ভাষার একটি ক্রিয়া যার অর্থ মোড়ানো, ঢেকে রাখা বা প্যাক করা। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো জিনিস কাপড়, কাগজ বা অন্য কিছু দিয়ে চারপাশ থেকে ঢেকে দেওয়া হয় বা সুন্দরভাবে সাজিয়ে প্যাক করা হয়। プレゼントを紙で包みました。 আমি উপহারটি কাগজ দিয়ে মরিয়েছি। 沸かします。 এর অর্থ হল ফোটানো বা গরম করে ফুটানো। এটি ব্যবহার করা হয় যখন পানি বা তরল গরম করে ফুটানো হয়। お湯を沸かします。 আমি পানি ফোটাই। 混ぜます。 এর অর্থ হল মেশানো বা মিক্স করা। এটি ব্যবহার করা হয় যখন দুই বা তার বেশি জিনিস একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়, যেমন খাবার, পানীয় বা অন্য কোনো উপাদান। 砂糖とミルクを混ぜます。 আমি চিনি ও দুধ মেশাই। 計算します。 এর অর্থ হল হিসাব করা বা গণনা করা। এটি ব্যবহার করা হয় যখন সংখ্যা, টাকা, সময় বা কোনো তথ্য গাণিতিকভাবে যোগ, বিয়োগ, গুণ বা ভাগ করে ফল বের করা হয়। 電卓でお金を計算しました。 আমি ক্যালকুলেটর দিয়ে টাকা হিসাব করেছি। 熱い。 এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ পুরু বা মোটা। জাপানি ভাষায় কিন্তু আচুই নামে আরেকটি শব্দ আছে। এই দুটি শব্দের উচ্চারণ একই হলেও কানজি আর অর্থ কিন্তু আলাদা। この本は熱いです。 এই বইটি মোটা। 薄い。 এর অর্থ হল পাতলা বা থিন। এটি শুধু ফিজিক্যাল থিন না, হালকা রং, কম স্বাদ, উইক কনসেন্ট্রেশন ইত্যাদিও বোঝাতে পারে। この紙は薄いです。 এই কাগজটি পাতলা। 弁護士。 এর অর্থ হল আইনজীবী। 彼は弁護士に相談しました。 সে একজন আইনজীবীর সাথে পরামর্শ করেছে। 音楽家。 এর অর্থ হল সঙ্গীতশিল্পী। ওঙ্গাকু অর্থ সঙ্গীত এবং কা একটি প্রত্যয় যা কোনো ক্ষেত্রের বিশেষজ্ঞ বা পেশাজীবীকে বোঝায়। তাই ওঙ্গাকু কা মানে দাঁড়ায় সঙ্গীতের বিশেষজ্ঞ ব্যক্তি। 彼は有名な音楽家です。 তিনি একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী। 教育。 এর অর্থ হল শিক্ষা বা এডুকেশন। এই শব্দটি মানুষের শেখার প্রক্রিয়া, জ্ঞান অর্জন এবং সমাজে সঠিকভাবে গড়ে ওঠার সম্পূর্ণ ব্যবস্থাকে বোঝায়। এটি শুধু স্কুল বা বইয়ের পড়াশোনা নয়, বরং একজন মানুষের মানসিক, নৈতিক এবং সামাজিক বিকাশকেও অন্তর্ভুক্ত করে। 日本の教育は厳しいです。 জাপানের শিক্ষা ব্যবস্থা কঠোর। 歴史。 এর অর্থ হল ইতিহাস। 日本の歴史を勉強しています。 আমি জাপানের ইতিহাস পড়ছি। 文化。 এর অর্থ হল সংস্কৃতি। 日本の文化に興味があります。 জাপানি সংস্কৃতিতে আমার আগ্রহ আছে। 社会。 এর অর্থ হল সমাজ বা সোসাইটি। 社会について勉強しています。 আমি সমাজ সম্পর্কে পড়াশোনা করছি। 法律。 এর অর্থ হল আইন বা ল। 国の法律を守らなければなりません。 দেশের আইন মানতেই হবে। 戦争。 এর অর্থ হল যুদ্ধ। 戦争はとても悲しいです。 যুদ্ধ খুবই দুঃখজনক। 平和。 এর অর্থ হল শান্তি বা পিস। জাপানে হেইওয়া শব্দটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিরোশিমা নাগাসাকির অভিজ্ঞতার পর শান্তি জাপানি সমাজে একটি গভীর মূল্যবোধে পরিণত হয়েছে। তাই হেইওয়া শব্দটি শুধু একটি সাধারণ শব্দ নয়, এটি মানবতা ও ভবিষ্যতের আশার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। 世界の平和を願っています。 আমি বিশ্বের শান্তি কামনা করছি। 目的。 এর অর্থ হল উদ্দেশ্য, লক্ষ্য বা পারপাস।
মানুষ যখন কোনো কাজ করে, কোথাও যায় বা কোনো কিছু অর্জন করতে চায়, তখন তার পেছনে একটি কারণ বা লক্ষ্য থাকে। সেই কারণ বা লক্ষ্যকেই জাপানি ভাষায় মোক্তেকি বলা হয়। 日本へ行く目的は何ですか？ জাপানে যাওয়ার উদ্দেশ্য কি? 安全、 এর অর্থ হল নিরাপত্তা বা নিরাপদ। この道は安全です。 এই রাস্তা নিরাপদ। 論文、 এর অর্থ হল গবেষণাপত্র, প্রবন্ধ বা একাডেমিক পেপার। এই শব্দটি এমন একটি লিখিত রচনাকে বোঝায় যেখানে কোনো বিষয় নিয়ে গভীর গবেষণা, বিশ্লেষণ এবং যুক্তির মাধ্যমে মতামত উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়, গবেষণা এবং উচ্চশিক্ষার জগতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা। 大学で論文を書いています。 আমি বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র লিখছি। 関係、 এর অর্থ হল সম্পর্ক, যোগাযোগ বা কানেকশন। এই শব্দটি দুই বা ততোধিক মানুষ, বস্তু, ঘটনা বা বিষয়ের মধ্যে কোনো ধরনের যোগসূত্র বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। এটি পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, কাজের যোগাযোগ, এমনকি কারণ ও ফলাফলের সম্পর্ক বোঝাতেও ব্যবহৃত হয়। その二人は深い関係があります。 ওই দুজনের গভীর সম্পর্ক আছে। ミキサー、 এর অর্থ হল মিক্সার বা ব্লেন্ডার। ミキサーでジュースを作りました。 আমি মিক্সার দিয়ে জুস তৈরি করেছি। 夜間、 এর অর্থ হল কেটলি বা পানি ফোটানোর পাত্র। 夜間でお湯を沸かします。 আমি কেটলিতে পানি ফোটাই। 専念、 এর অর্থ হল একাগ্রতা বা সম্পূর্ণ মনোযোগ। এই শব্দটি এমন একটি মানসিক অবস্থাকে বোঝায় যেখানে একজন মানুষ অন্য সব কিছু পাশে রেখে একটি কাজ, লক্ষ্য বা দায়িত্বের প্রতি পুরো মনোযোগ ও প্রচেষ্টা নিবেদন করে। 勉強に専念しています。 আমি পড়াশোনায় পুরো মনোযোগ দিচ্ছি। 栓抜き、 এর অর্থ হল বোতল খোলার যন্ত্র বা বটল ওপেনার। 栓抜きでワインを開けました。 আমি ওয়াইন বোতল ওপেনার দিয়ে খুলেছি। 缶切り、 এর অর্থ হল ক্যান খোলার যন্ত্র বা ক্যান ওপেনার। 缶切りで缶を開けます。 আমি ক্যান ওপেনার দিয়ে ক্যান খুলি। 並びます。 এর অর্থ হল সারি করা বা লাইনে দাঁড়ানো। এটি ব্যবহার করা হয় যখন মানুষ, বস্তু বা যানবাহন একের পর এক নির্দিষ্ট ক্রমে দাঁড়ায় বা সাজানো হয়। জাপানে শৃঙ্খলা ও নিয়ম মেনে লাইনে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ একটি সামাজিক অভ্যাস। みんなでバス停に並びます。 সবাই মিলে বাসস্টপে লাইনে দাঁড়ায়। 丈夫、 এর অর্থ হল মজবুত, শক্ত বা টেকসই। এই শব্দটি ব্যবহার করা হয় কোনো বস্তু, শরীর বা গঠন এমনভাবে শক্ত বা দৃঢ় হলে যা সহজে ভাঙে না বা নষ্ট হয় না। এটি শারীরিক শক্তি বা স্বাস্থ্যের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। このカバンは丈夫です。 এই ব্যাগটি মজবুত। 自然、 এর অর্থ হল প্রকৃতি বা নেচার। この街は自然が多いです。 এই শহরে অনেক প্রকৃতি আছে। 楽しみ、 এর অর্থ হল আনন্দ, মজা বা অপেক্ষার আনন্দ। 旅行が楽しみです。 ভ্রমণের জন্য আমি খুব অপেক্ষা করছি। 蓋、 এর অর্থ হল ঢাকনা বা কাভার। এই শব্দটি এমন জিনিসকে বোঝায় যা কোনো পাত্র, বাক্স, বোতল বা কন্টেইনারের ওপরে বসিয়ে ভিতরের জিনিসকে ঢেকে রাখে ও রক্ষা করে। 鍋の蓋を閉めます。 আমি হাড়ির ঢাকনা বন্ধ করি। 缶詰、 এর অর্থ হল টিনজাত খাবার বা ক্যান্ড ফুড।
এটি এমন খাবারকে বোঝায় যা ধাতব ক্যানের ভিতরে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট না হয় এবং সহজে ব্যবহার করা যায়। মাছ, মাংস, ফল বা সবজি সবই ক্যানজেমে হিসেবে পাওয়া যায়। 缶詰のサバを食べました。 আমি টিনজাত ম্যাকারেল মাছ খেয়েছি। のし袋、 এটি জাপানি সংস্কৃতির একটি বিশেষ ও ঐতিহ্যবাহী শব্দ, যার অর্থ উপহারের খাম বা সিরামেনিয়াল গিফট এনভেলপ। এটি সাধারণত অর্থ বা উপহার দেওয়ার জন্য ব্যবহৃত একটি সুন্দর সাজানো খাম, যা বিশেষ অনুষ্ঠান ও আনুষ্ঠানিক উপলক্ষে ব্যবহার করা হয়। জাপানে বিয়ে, জন্ম, উৎসব, নতুন বছর বা শোক অনুষ্ঠানে এটি খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ভূমিকা পালন করে। 結婚祝いをのし袋に入れました。 আমি বিয়ের উপহারের টাকা স্পেশাল এনভেলপে রেখেছি। 風呂敷、 এর অর্থ হল জাপানি মোড়ানোর কাপড় বা ট্র্যাডিশনাল র্যাপিং ক্লথ। এটি একটি বর্গাকার কাপড় যা জিনিসপত্র মোড়ানো, বহন করা বা উপহার সাজানোর জন্য ব্যবহার করা হয়। জাপানে বহু শতাব্দী ধরে ফুরস্কি ব্যবহার হয়ে আসছে এবং এটি শুধু ব্যবহারিক নয়, সাংস্কৃতিক সৌন্দর্যেরও একটি প্রতীক। 風呂敷でお弁当を包みました。 আমি ফুরোশিকি দিয়ে বেন্টো মরিয়েছি। そろばん、 এটি জাপানি সংস্কৃতি ও শিক্ষার একটি ঐতিহ্যবাহী শব্দ, যার অর্থ অ্যাবাকাস বা জাপানিজ অ্যাবাকাস। এটি একটি গণনার যন্ত্র যা সংখ্যা হিসাব করার জন্য ব্যবহার করা হয়। ক্যালকুলেটর আবিষ্কারের বহু আগে মানুষ সরোবান ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করত। 祖父はそろばんが上手です。 আমার দাদু অ্যাবাকাস ব্যবহারে দক্ষ। 体温計、 এর অর্থ হল থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটার। 体温計で熱を測りました。 আমি থার্মোমিটার দিয়ে জ্বর মেপেছি। 材料、 এর অর্থ হল উপকরণ, উপাদান বা ইনগ্রিডিয়েন্টস। এই শব্দটি এমন সব জিনিস বোঝায় যেগুলো ব্যবহার করে কোনো কিছু তৈরি করা হয়। এটি রান্না, নির্মাণ, শিল্পকর্ম, গবেষণা সব ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। カレーの材料を買いました。 আমি কারির উপকরণ কিনেছি। 一生懸命、 এটি জাপানি ভাষার একটি অত্যন্ত শক্তিশালী ও আবেগপূর্ণ এক্সপ্রেশন, যার অর্থ প্রাণপণভাবে, সম্পূর্ণ চেষ্টা দিয়ে বা খুব কঠোর পরিশ্রম করে কোনো কিছু করা। 彼は一生懸命日本語を勉強しています。 সে প্রাণপণভাবে জাপানি পড়ছে। なぜ、 এটি জাপানি ভাষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক শব্দ, যার অর্থ কেন বা হোয়াই। এটি কোনো কারণ, উদ্দেশ্য বা ব্যাখ্যা জানতে ব্যবহার করা হয়। যখন আমরা জানতে চাই কেন এমন হলো বা কেন কেউ কিছু করল, তখন নাজে ব্যবহৃত হয়। なぜ日本語を勉強しているんですか？ আপনি কেন জাপানি পড়ছেন? নাজে, দোস্তে আর নান্দে এই তিনটি জাপানি এক্সপ্রেশনের অর্থই মূলত কেন, কিন্তু জাপানি ভাষায় শুধু অর্থ জানলেই যথেষ্ট নয়। কোন পরিস্থিতিতে কোন শব্দ ব্যবহার করতে হবে সেটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি এক্সপ্রেশনের টোন, ভদ্রতা এবং অনুভূতি আলাদা। নাজে সবচেয়ে ফর্মাল এবং লজিক্যাল ধরনের কেন এক্সপ্রেশন। এটি সাধারণত ব্যবহার করা হয় যখন কেউ কোনো বিষয়ের গভীর কারণ, যুক্তি বা ব্যাখ্যা জানতে চায়। তাই এটি বই, সংবাদ, বক্তৃতা, এসে, ইন্টারভিউ বা ফর্মাল কনভারসেশনে বেশি দেখা যায়। এই শব্দে একটি শান্ত, বিশ্লেষণধর্মী এবং কিছুটা ইন্টেলেকচুয়াল অনুভূতি আছে। কখন নাজে ব্যবহার করবেন? ফর্মাল সিচুয়েশন, এসে বা আর্টিকেল, টিচার স্টুডেন্ট ডিসকাশনে, লজিক্যাল এক্সপ্লেনেশন চাইলে, প্রেজেন্টেশন
বা ইন্টারভিউতে। এটি খুব ক্যাজুয়াল বন্ধুর কথোপকথনে কম ব্যবহার হয়, কারণ ক্যাজুয়াল কথায় নাজে একটু শক্ত বা দূরত্বপূর্ণ শোনাতে পারে। দোস্তে সবচেয়ে ন্যাচারাল ও ব্যালেন্সড কেন এক্সপ্রেশন। এটি খুব বেশি ফর্মাল নয়, আবার খুব বেশি ইনফর্মালও নয়, তাই দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এতে কিউরিওসিটি, কনসার্ন বা জেন্টল ফিলিং বেশি থাকে। কখন দোস্তে ব্যবহার করবেন? এভরিডে কনভারসেশন, পোলাইট কথাবার্তা, ফ্যামিলি, ফ্রেন্ডস, টিচার, সবার সাথে এবং সফটভাবে, কারণ জানতে চাইলে। এটি সবচেয়ে সেফ এবং ন্যাচারাল চয়েস। যদি কনফিউশন হয় কোনটি ব্যবহার করবেন, তাহলে দোস্তে ব্যবহার করাই সবচেয়ে ভালো। নান্দে হল সবচেয়ে বেশি ক্যাজুয়াল এক্সপ্রেশন। এটি বন্ধু, ভাই বোন বা খুব ঘনিষ্ঠ মানুষের সাথে ব্যবহার হয়। এতে সারপ্রাইজ, ইমোশন বা ক্যাজুয়াল রিয়াকশনের অনুভূতি বেশি থাকে। কখন নান্দে ব্যবহার করা হয়? ক্লোজ ফ্রেন্ডস, ক্যাজুয়াল স্পিচ, ইমোশনাল রিয়াকশন, অ্যানিমে বা ড্রামা স্টাইল কথোপকথনে। বস, টিচার বা ফর্মাল পরিস্থিতিতে এটি অ্যাভয়েড করা ভালো, কারণ এটি খুব ইনফর্মাল শোনাতে পারে। 国連、 এর অর্থ হল জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। 国連は世界の平和のために活動しています。 জাতিসংঘ বিশ্বের শান্তির জন্য কাজ করছে। エリーゼのために、 এলিজে নো তামেনি জাপানি ভাষায় একটি বিখ্যাত সঙ্গীতের নাম, যার অর্থ এলিসের জন্য বা ফর এলিস। এটি জার্মান সুরকার লুডভিগ ভান বেথোভেনের বিশ্ববিখ্যাত পিয়ানো সঙ্গীত ফিউর এলিজের জাপানি নাম। 私はエリーゼのためにをピアノで弾きました。 আমি পিয়ানোতে ফুর এলিজ বাজিয়েছি। ベートーベン、 বেটোবেন জাপানি ভাষায় সেই বিশ্ববিখ্যাত সুরকার লুডভিগ ভান বেথোভেনের নামকে বোঝায়। লুডভিগ ভান বেথোভেন ছিলেন এমন একজন সুরকার যিনি সঙ্গীতের জগতে গভীর আবেগ, শক্তি এবং মানবিক অনুভূতির নতুন মাত্রা যোগ করেছিলেন। তার সৃষ্ট সিম্ফনি, পিয়ানো সোনাটা এবং অন্যান্য রচনাগুলো আজও বিশ্বব্যাপী সমানভাবে সমাদৃত। বিশেষ করে তার সঙ্গীতে আনন্দ, দুঃখ, সংগ্রাম এবং বিজয়ের মতো মানব জীবনের নানা অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ পায়। জাপানে বেটোবেন নামটি শুধু একজন ব্যক্তির নাম হিসেবে নয়, বরং শিক্ষার অংশ হিসেবেও ব্যবহৃত হয়। স্কুলের সঙ্গীত ক্লাস, বই এবং সাংস্কৃতিক আলোচনায় তার নাম প্রায়ই উল্লেখ করা হয়। এটি শিক্ষার্থীদেরকে বিশ্ব সঙ্গীতের ইতিহাসের সাথে পরিচিত করায় এবং ক্লাসিক্যাল মিউজিকের প্রতি আগ্রহ সৃষ্টি করে। ベートーベンは有名な作曲家です。 বিথোবেন একজন বিখ্যাত সুরকার। ボーナスが出ます。 একটি খুব ব্যবহারিক জাপানি এক্সপ্রেশন, যার অর্থ হল বোনাস পাওয়া যায় বা বোনাস দেওয়া হয়। この会社は冬にボーナスが出ます。 এই কোম্পানিতে শীতে বোনাস দেওয়া হয়। 半分、 এর অর্থ হল অর্ধেক বা হাফ। ケーキを半分食べました。 আমি কেকের অর্ধেক খেয়েছি। ローン、 এর অর্থ হল ঋণ বা লোন। 家を買うためにローンを組みました。 বাড়ি কেনার জন্য আমি লোন নিয়েছি। カップ麺、 এর অর্থ হল কাপ নুডলস বা ইনস্ট্যান্ট কাপ নুডলস। 昼ご飯にカップ麺を食べました。 দুপুরের খাবারে আমি কাপ নুডলস খেয়েছি। 世界初、 এর অর্থ হল বিশ্বে প্রথম বা ওয়ার্ল্ডস ফার্স্ট। এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো আবিষ্কার, প্রযুক্তি, পণ্য, ঘটনা বা অর্জন পৃথিবীতে প্রথমবারের মতো ঘটে। この車は世界初の技術を使っています。 এই গাড়িতে বিশ্বের প্রথম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।によって、
নিয়ত্তে জাপানি ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার এক্সপ্রেশন যা বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে বাংলায় এটি কখনো দ্বারা কখনো অনুযায়ী আবার কখনো নির্ভর করে অর্থ দেয় এই এক্সপ্রেশনের মূল ধারণা হল কোনো কিছুর কারণ মাধ্যম উৎস বা নির্ভরতার ভিত্তি দেখানো তাই কনটেক্সট অনুযায়ী এর অর্থ পরিবর্তিত হয় 1. দ্বারা বোঝাতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর একটি প্যাসিভ সেন্টেন্সে কাজটি কার দ্বারা হয়েছে তা বোঝাতে নিয়ত্তে ব্যবহার হয় এখানে এটি বাংলার দ্বারা বা ইংরেজির বাই এর মতো কাজ করে উদাহরণ この絵は有名な画家によって描かれました。 এর অর্থ হল এই ছবিটি একজন বিখ্যাত চিত্রশিল্পীর দ্বারা আঁকা হয়েছে この曲はベートーベンによって作られました。 এর অর্থ হল এই সঙ্গীতটি বিতোবেনের দ্বারা রচিত হয়েছে 2. নির্ভর করে বোঝাতে এখানে নিয়ত্তে বোঝায় যে ফলাফল বা অবস্থা সিচুয়েশন অনুযায়ী পরিবর্তিত হয় অর্থাৎ এক এক অবস্থায় এক এক রকম উদাহরণ 人によって考え方が違います。 এর অর্থ হল মানুষ অনুযায়ী চিন্তাভাবনা ভিন্ন হয় 天気によって予定が変わります。 এর অর্থ হল আবহাওয়ার উপর নির্ভর করে পরিকল্পনা বদলায় 国によって文化が違います。 এর অর্থ হল দেশের উপর নির্ভর করে সংস্কৃতি ভিন্ন হয় 3. অনুযায়ী বোঝাতে এখানে নিয়ত্তে সোর্স বেসিস বা ইনফরমেশন রেফারেন্স বোঝায় অর্থাৎ কোনো তথ্য বা নিয়ম অনুযায়ী উদাহরণ ニュースによって知りました。 এর অর্থ হল সংবাদ অনুযায়ী জেনেছি 法律によって決まります。 এর অর্থ হল আইন অনুযায়ী নির্ধারিত হয় 調査によって分かりました。 এর অর্থ হল গবেষণা অনুযায়ী জানা গেছে この絵は有名な画家によって描かれました。 এই ছবিটি একজন বিখ্যাত চিত্রশিল্পীর দ্বারা আঁকা হয়েছে 麺、 এর অর্থ হল নুডলস 私は麺料理が好きです。 আমি নুডলসজাত খাবার পছন্দ করি 広めます。 এর অর্থ হল ছড়িয়ে দেওয়া বা প্রচার করা এই শব্দটি ব্যবহার করা হয় যখন কোনো ধারণা তথ্য সংস্কৃতি জ্ঞান পণ্য বা প্রভাব অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয় এতে একটি ছোট জিনিসকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়া এই ধারণা থাকে 日本文化を世界に広めたいです。 আমি জাপানি সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতে চাই 市場調査、 এর অর্থ হল বাজার গবেষণা বা মার্কেট রিসার্চ এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান মানুষ কি পছন্দ করে কোন পণ্য বেশি বিক্রি হয় বাজারে কি চাহিদা আছে এবং ভবিষ্যতে কোন জিনিস জনপ্রিয় হতে পারে এসব বিষয় নিয়ে গবেষণা করে 新しい商品のために市場調査をしています。 নতুন পণ্যের জন্য বাজার গবেষণা করা হচ্ছে 割ります。 এর অর্থ হল ভাঙা বা ভাগ করা এই শব্দটি এমন পরিস্থিতিতে ব্যবহার হয় যেখানে কোনো কিছু জোর প্রয়োগ করে আলাদা করা টুকরো করা বা ভাগ করা হয় কখনো এটি ফিজিক্যাল অবজেক্ট ভাঙা বোঝায় আবার কখনো সংখ্যা ভাগ করা বা গ্রুপ স্প্লিট করা コップを割ってしまいました。 আমি ভুল করে গ্লাসটি ভেঙে ফেলেছি 注ぎます。 এর অর্থ হল ঢালা বা টু পোর এই শব্দটি সাধারণত পানি চা কফি জুস বা অন্য কোনো তরল এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালার ক্ষেত্রে ব্যবহার হয় তবে শুধু লিকুইড নয় জাপানি ভাষায় এটি কখনো কখনো মনোযোগ বা ভালোবাসা ঢেলে দেওয়া এই রকম ফিগারেটিভ অর্থেও ব্যবহৃত হয় コップにお茶を注ぎました。 আমি কাপে চা ঢেলেছি チキンラーメン、
জাপানি খাদ্য সংস্কৃতির একটি অত্যন্ত বিখ্যাত নাম যার অর্থ চিকেন রামেন। এটি শুধু একটি ইনস্ট্যান্ট নুডল প্রোডাক্ট নয়, বরং আধুনিক ইনস্ট্যান্ট ফুড কালচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার। জাপানে চিকেন রামেন এমন একটি খাবার যা দ্রুত রান্না করা যায় এবং সহজ, সস্তা ও সুস্বাদু হওয়ার কারণে বহু মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চিকেন রামেন তৈরি করেছিলেন মোমোফুকু আন্দো, যিনি নিশিন ফুডস প্রতিষ্ঠা করেন। 1958 সালে এই প্রোডাক্ট বাজারে আসে এবং এটি বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট রামেন প্রোডাক্টের একটি হিসেবে পরিচিত। এই আবিষ্কার মানুষের খাবার প্রস্তুতির পদ্ধতিকে বদলে দেয়, কারণ মানুষ খুব কম সময়ে গরম ও সহজ খাবার পেতে শুরু করে। মোমোফুকু আন্দো ইনস্ট্যান্ট নুডলস আবিষ্কারের ধারণা পান যুদ্ধ পরবর্তী সময়ে মানুষের সহজ ও সস্তা খাবারের প্রয়োজন দেখে। পরে এই ধারণা এত জনপ্রিয় হয় যে ইনস্ট্যান্ট রামেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আজও চিকেন রামেন জাপানে নস্টালজিয়া ও কমফোর্ট ফুড হিসেবে খুব জনপ্রিয়। 夜にチキンラーメンを食べました。 আমি রাতে চিকেন রামেন খেয়েছি। 安藤桃福。 আন্দো মোমোফুকু ছিলেন জাপানি খাদ্য ইতিহাসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোক্তা ও উদ্ভাবক। তিনি বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট রামেন আবিষ্কার করার জন্য বিখ্যাত। আধুনিক ইনস্ট্যান্ট নুডল কালচারের পেছনে তার অবদান এত বড় যে অনেক মানুষ তাকে ইনস্ট্যান্ট রামেনের জনক বলেও মনে করে। মোমোফুকু আন্দো ছিলেন উদ্যোক্তা, উদ্ভাবক, ইনস্ট্যান্ট রামেন ক্রিয়েটর, নিশিন ফুডসের প্রতিষ্ঠাতা। 1958 সালে তিনি চিকেন রামেন তৈরি করেন, যা বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট রামেন প্রোডাক্টসের একটি। পরে তিনি কাপ নুডলসও জনপ্রিয় করে তোলেন, যা আজ পুরো পৃথিবীতে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে খাবারের সংকট ছিল। মানুষ দ্রুত, সস্তা ও সহজ খাবার চেয়েছিল। মোমোফুকু আন্দো দেখলেন মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রামেন কিনছে। তখন তিনি ভাবলেন, এমন খাবার বানাতে হবে যা সহজে সংরক্ষণ করা যায় এবং দ্রুত রান্না করা যায়। এই চিন্তা থেকেই ইনস্ট্যান্ট রামেনের জন্ম হয়। মোমোফুকু আন্দো 48 বছর বয়সে ইনস্ট্যান্ট রামেন আবিষ্কার করেন। তিনি বিশ্বাস করতেন, পিস উইল কাম ওয়েন পিপল হ্যাভ ইনাফ ফুড। এই ধারণা তার কাজের বড় অনুপ্রেরণা ছিল। আজ ইনস্ট্যান্ট রামেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কনভিনিয়েন্স ফুডসের একটি। তাই জাপানে মোমোফুকু আন্দো শুধু একজন বিজনেসম্যান নন, তিনি ইনোভেশন ও প্র্যাকটিক্যাল ক্রিয়েটিভিটির প্রতীক হিসেবেও পরিচিত। 安藤桃福はインスタントラーメンを発明しました。 আন্দো মোমোফুকু ইনস্ট্যান্ট রামেন আবিষ্কার করেছিলেন।